রিয়াকশন অ্যান্ড কেমিক্যাল ইকুয়েশন, তো ওই চ্যাপ্টারটা আজকে আমরা সুন্দরভাবে কমপ্লিট করব। তো একটা ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়া হবে, সুন্দরভাবে দেখে নাও। তো ফার্স্টে আমরা জানবো যে কেমিক্যাল রিয়াকশন বলতে আমরা কি বুঝি। তো কেমিক্যাল এখানে লেখাই রয়েছে, দেখো, এ কেমিক্যাল রিয়াকশন ইজ এ প্রসেস ইন হুইচ ওয়ান অ্যান্ড মোর সাবস্টেন্সেস আর কনভার্টেড ইনটু নিউ সাবস্টেন্সেস। তাহলে কেমিক্যাল রিয়াকশন যদি হয় তাহলে সেখানে নতুন সাবস্টেন্স তৈরি হবে। যেমন ধরো আমি লিখলাম কার্বন, অক্সিজেন, সেখান থেকে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন এবং অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট হচ্ছে যে সাবস্টেন্স, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, নতুন দেখো সাবস্টেন্স তৈরি হচ্ছে, কার্বন এবং অক্সিজেন একসঙ্গে মিশে গিয়ে সেখান থেকে আমার কার্বন ডাইঅক্সাইড ফর্ম করছে। এইবার মনে রাখবে এইটাকে আমরা, এই যে ইকুয়েশনটা লিখলাম আমরা কেমিক্যাল ইকুয়েশনে বলে এটাকে, তো এই ইকুয়েশনটার আমরা লেফট হ্যান্ড সাইডে যেগুলো লিখেছি সেগুলোকে আমরা বলবো রিয়াক্ট্যান্টস, আর রাইট হ্যান্ড সাইডে যেগুলো লিখেছি সেইগুলোকে আমরা বলবো প্রোডাক্টস। তোমাকে এরকম একটা কেমিক্যাল রিয়াকশন দিয়ে দিতে পারে, সেখানে রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস এর নাম হচ্ছে জিজ্ঞাসা করতে পারে, বুঝা গেছে? বেশ, নেক্সট আমরা দেখব এইবার হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশনের ক্যারেক্টারিস্টিক গুলো দেখবো। একটা কেমিক্যাল রিয়াকশনে কি কি হতে পারে। প্রথম হচ্ছে চেঞ্জ অফ স্টেট হতে পারে। দেখো এই যে রিয়াকশনটা লেখা রয়েছে, এখানে হাইড্রোজেন অক্সিজেন এই দুটো একে অন্যের সঙ্গে রিয়াক্ট করে কি হচ্ছে, ওয়াটার তৈরি করছে। তাহলে এখানে হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেনটা কি স্টেটে আছে, এটা এক মিনিট কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, বলো হাইড্রোজেনটা কি স্টেটে আছে? হাইড্রোজেনটা হচ্ছে অবশ্যই গ্যাসিয়াস স্টেট। একইভাবে দেখো অক্সিজেনটা হচ্ছে একটা গ্যাস, সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি লিকুইড। তাহলে দেখো পুরো স্টেটটাই চেঞ্জ হয়ে গেল, দুটো গ্যাস হচ্ছে রিয়াক্ট করে সেখান থেকে নিউ হচ্ছে একটা স্টেট ফর্ম করলো, সেটা হচ্ছে লিকুইড স্টেট, এবং সেটার কম্পাউন্ডার নাম হচ্ছে আমার ওয়াটার। এবার দেখো নেক্সট যেটা হতে পারে চেঞ্জ ইন কালার হতে পারে। কপার সালফেট এর কালারটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে কালারটা হচ্ছে ব্লু, ঠিক আছে। তো এটা আয়রনের সঙ্গে যখন রিয়াক্ট করছে তখন দেখো এখান থেকে আমার যে FeSO4 তৈরি হচ্ছে, এর কালারটা হচ্ছে গ্রিন, এর কালারটা হচ্ছে গ্রিন। তাহলে এখানে দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লু থেকে কি হয়ে যাচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে। তাহলে একটা কেমিক্যাল রিয়াকশনে চেঞ্জ ইন কালার হতে পারে। তারপরে দেখো জিঙ্কের সঙ্গে আমরা ডাইলুট HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন করেছি, তো সেখান থেকে কি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। গ্যাস হচ্ছে হালকা হয় বলে সবসময় উপরের দিকে উঠে যায়, সেই জন্য গ্যাসকে আমরা এইভাবে উপরের দিকে একটা অ্যারো দিয়ে লিখি। আর এখানে DIL লেখা আছে মানে অ্যাসিডটা হচ্ছে ডাইলুট। ডাইলুট অ্যাসিড কিভাবে তৈরি করা হয়, প্রথমে এরকম একটা টেস্ট টিউবের মধ্যে আমরা ওয়াটার নেব, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে অ্যাসিড ঢালবো, সেটা 2 ড্রপস হতে পারে, 3 ড্রপস হতে পারে, ঠিক আছে। কিন্তু কখনোই মনে রাখবে, কখনোই, এটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল করতে গিয়ে এটা মনে রাখবে যে কখনোই আমরা অ্যাসিড দিয়ে তার উপর কিন্তু জল ঢালবো না, ঠিক আছে। অ্যাসিড দিয়ে তার উপর জল ঢালা হয় না, আগে জল ঢালতে হবে তার উপর অ্যাসিড দিতে হবে। অ্যাসিড দিয়ে জল ঢাললে তোমার বাস্ট করার হচ্ছে চান্স রয়েছে, ঠিক আছে, এক্সপ্লোশন হওয়ার চান্স আছে। এই জন্য আমরা কখনোই অ্যাসিডের উপর জল ঢালবো না, আগে জলটা দেবো তারপর অ্যাসিড দেবো, বুঝা গেছে? তাহলে এটাকে আমরা বলি ডাইলুট অ্যাসিড। তো এখানে দেখো চেঞ্জ এভলিউশন অফ গ্যাস, গ্যাস তৈরি হতে পারে। নেক্সট কি বলেছে, চেঞ্জ ইন টেম্পারেচার। একটা কেমিক্যাল রিয়াকশনে হওয়ার ফলে টেম্পারেচারও চেঞ্জ হতে পারে। টেম্পারেচারের চেঞ্জের উপর দেখো দু রকম হতে পারে, একটা হচ্ছে যে এই যে রিয়াকশনটা, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তার সঙ্গে ওয়াটারের রিয়াকশন করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড হিট তৈরি করছে। তাহলে এখানে কি হচ্ছে, হিটটা রাইট হ্যান্ড সাইডে লিখেছি, তো এখানে হিটটা যদি রিলিজ হয়, হিটটা যদি রিলিজ হয় তাহলে সেই ধরনের রিয়াকশন গুলোকে আমরা বলবো এক্সোথার্মিক, ঠিক আছে। সেই ধরনের রিয়াকশন গুলোকে আমরা বলবো এক্সোথার্মিক। আর হিটটা যদি অ্যাবজর্ব হয়, হিটটা যদি, আচ্ছা এই এটা ভালো হচ্ছে না, এক মিনিট দাঁড়াও, অন্য কালার ইউজ করি। আচ্ছা এখানে যদি হিটটা যদি অ্যাবজর্ব হয় তাহলে আমরা সেটাকে বলবো এন্ডোথার্মিক।
ঠিক আছে। তাহলে অ্যাবজর্ব যে হিটটা হচ্ছে সেটা দেখো কেমিক্যাল ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে আমরা লিখেছি, আর যে হিটটা রিলিজ হচ্ছে সেই হিটটাকে আমরা কেমিক্যাল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে লিখেছি। ঠিক আছে, তাহলে এই রিয়াকশনটাকে আমরা বলতে পারি এক্সোথার্মিক, আর এই রিয়াকশনটাকে আমরা বলতে পারি এন্ডোথার্মিক। বোঝা গেছে? বেশ, নেক্সট দেখো কেমিক্যাল ইকুয়েশনের হচ্ছে ব্যালেন্সিং শিখবো। তো এই জিনিস, এই যে লিখেছি এটা দেখো, লেফট হ্যান্ড সাইডে এখানে আমরা রিয়াক্ট্যান্স গুলো লিখেছি, আর রাইট হ্যান্ড সাইডে আমরা প্রোডাক্ট গুলো লিখেছি। ঠিক আছে, তো এখানে ওয়ার্ড ইকুয়েশন আর হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশন যখন আমরা সিম্বল অ্যান্ড কেমিক্যাল ফর্মুলা দিয়ে লিখবো তখন সেটাকে এইভাবে যখন লেখা হবে তখন সেটাকে আমরা কেমিক্যাল ইকুয়েশন বলবো। আর ওয়ার্ড ইকুয়েশন যখন বলবো এর নামগুলো দিয়ে লিখতে হবে। ঠিক আছে, যদি এটা ধরো আমি ওয়ার্ড ইকুয়েশন লিখতে চাই তাহলে কি লিখবো? আয়রন প্লাস অক্সিজেন রিয়াক্ট করে কি হচ্ছে? আয়রনের অক্সাইড, আয়রনের হচ্ছে অক্সাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের রিয়াকশন যদি হয় তখন আমরা তাকে কি বলবো? এইভাবে যদি আমরা লিখি কোনো রিয়াকশনকে তখন তাকে আমরা বলবো ওয়ার্ড ইকুয়েশন। ঠিক আছে, এইবার আমরা ব্যালেন্সিং শিখবো। ঠিক আছে, ব্যালেন্সিং খুব ইম্পর্টেন্ট। ব্যালেন্সিং কিভাবে করব? ব্যালেন্সিং মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস কে বোথ সাইড ইকুয়াল করতে হবে। একটা আমি সহজ এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরো এটাকে আমি এভাবে লিখলাম, তাহলে এখানে নাম্বার অফ অ্যাটমস এর সংখ্যাটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য তোমাকে সেম সেম করতে হবে। তাহলে এখানে দেখো কি কি এলিমেন্ট আছে, কার্বন আছে, আর এখানে কি আছে, অক্সিজেন আছে, আর রাইট হ্যান্ড সাইডেও কি আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে। এবার দেখো এর কতগুলো অ্যাটম আছে, কার্বনের অ্যাটম সংখ্যা কতগুলো, কার্বনের অ্যাটম সংখ্যা হচ্ছে একটাই রয়েছে। এইদিকে কটা আছে, এখানে একটা আছে। অক্সিজেনটা দেখো লেফট হ্যান্ড সাইডে দুটো আছে, এখানে কটা আছে, একটা আছে। তাহলে এটাকে দুটো বানাতে হবে। তো দুটো বানাতে গেলে আমরা কিভাবে বানাবো? মনে রাখবে এখানে এখানে এইসব জায়গাগুলো তুমি কিছু বসাতে পারবে না। ঠিক আছে, যা বসাতে পারবে তুমি এই সামনে গুলো বসাতে পারবে। ঠিক আছে, এই নিচেতে এখানে এখানে কিছু বসাতে পারবে না। তাহলে দেখো অক্সিজেনটাকে যদি আমরা 2 করতে হয় তাহলে সামনে আমরা একটা 2 দিয়ে দিলাম। তাহলে 2 যেই দিয়ে দিলাম দেখো অক্সিজেনটা এখানে দুটো হয়ে গেছে, আর এখানে এই অক্সিজেনের নিচেতে হচ্ছে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 আর 2 মাল্টিপ্লাই করলে 2 হয়, তাহলে অক্সিজেনটা এখন আমার 2 হয়ে গেছে। বুঝা গেছে? এবার দেখো এখানে 2 বসিয়ে দিলে কার্বনটাও কিন্তু 2 হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে একটা 2 লাগিয়ে দিতে হবে। এখন দেখো প্রত্যেকটা অ্যাটমের নাম্বার সেটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে। কার্বনের দেখো দুটো, কার্বনের দুটো, অক্সিজেন দুটো, অক্সিজেন হচ্ছে দুটো। বুঝা গেছে? এই সামনে 2 আছে তাহলে অক্সিজেন হচ্ছে দুটো। এইবার তোমরা এটা করো, তাহলে এটা কিভাবে করবে? দেখো এখানে এফ আছে, 2 আছে, এখানে 3 আছে। এইবার এই দেখো অক্সিজেনটা ভালো করে লক্ষ্য করো, অক্সিজেনটা দেখো এখানে 2 আছে আর এখানে 3 আছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে একটা ইভেন, এখানে হচ্ছে যে অড। তাহলে দেখো এটাকে আমরা ইকুয়াল যদি বানাতে পারি, 6 বানাতে পারি, ঠিক 6 বানাতে পারি। তাহলে 6 বানাতে গেলে এখানে আমাকে 3 দিতে হবে আর এখানে আমাকে 2 দিতে হবে, এটা মাল্টিপ্লাই হবে। তাহলে এটা 6 হয়ে গেল অক্সিজেন, এটা অক্সিজেন 6 হয়ে গেল। আয়রনটা কটা হয়ে গেছে? 2 and 2 4, তাহলে সামনে একটা 4 বসিয়ে দাও। এবার চেক করে নাও সবগুলো সমান দেবো। 4 আয়রন, 4 আয়রন, অক্সিজেন হচ্ছে 6, রাইট হ্যান্ড সাইডেও অক্সিজেন হচ্ছে 3 to 6। আচ্ছা, তারপর একটা করো, সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিয়াক্ট করে হচ্ছে যে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। ঠিক আছে, তো এই যে রিয়াকশনটা আছে এই রিয়াকশনটা ব্যালেন্স করো। এটাই কিভাবে ব্যালেন্স করবে দেখো, এটাই হাইড্রোজেন দুটো, অক্সিজেন দুটো, হাইড্রোজেন কটা আছে দেখো, এখানে হাইড্রোজেন একটা আর এখানে দুটো, তিনটে আছে। এখানে হাইড্রোজেন কটা আছে? দুটো আছে। ঠিক আছে, বেশ, তাহলে এক কাজ করা যাক। আর অক্সিজেনটা দেখো এখানে একটা আছে, এখানেও একটা আছে, সোডিয়াম দুটো, একটা আছে, এখানে একটা আছে। বেশ, তাহলে আমরা কি করলাম, এই সামনে একটা 2 লাগিয়ে দিলাম সোডিয়ামের সামনে। তাহলে সোডিয়ামের সামনে যদি 2 লাগাই এখানেও আমাকে একটা 2 দিতে হবে। ঠিক আছে, তাহলে সোডিয়ামটা দেখো ইকুয়াল হয়ে গেছে, এটা সোডিয়াম, এটা দুটো সোডিয়াম। এইবার দেখো অক্সিজেনটা ক্যালকুলেশন করো, অক্সিজেন কটা হয়েছে? দুটো।
তাহলে এখানে তোমাকে একটা 2 দিতে হবে, অক্সিজেনটা তাহলে সমান হয়ে গেল। আর হাইড্রোজেন কটা, 2 and 2, 4 হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে এখানে দুটো আর এখানে সামনে 2 আছে, এই দেখো হাইড্রোজেন, তাহলে 2 and 2 4, তাহলে এটা ব্যালেন্সড হয়ে গেল। সবগুলো এবার মিলিয়ে নাও, দেখো সবগুলোর অ্যাটমের নাম্বার হচ্ছে বোথ সাইডে ইকুয়াল হবে। তারপরেরটা বলছে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন এই দুটো রিয়াক্ট করে কি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। তো এটা ব্যালেন্স করব, তো এটা ব্যালেন্স করতে গেলে দেখো এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, তাহলে এটা 6 বানাই, তাহলে এখানে 3 দিয়ে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম, 6 হয়ে গেল দুটোই অক্সিজেন। আর অ্যালুমিনিয়াম হচ্ছে 2 to 4, তাহলে এখানে একটা 4 লাগিয়ে দাও, হয়ে গেল। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম আর ওয়াটারে রিয়াক্ট করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর তার সঙ্গে হচ্ছে হাইড্রোজেন। এইবার দেখো এখানে এরকম করে হোল 2 যদি থাকে তাহলে এই অক্সিজেন এবং হাইড্রোজেন এই জায়গায় আমরা দুটোকেই 2 2 করে ধরবো, ঠিক আছে। তাহলে এখানে অক্সিজেন করা আছে 2 আছে, তাহলে আমাকে এখানে সামনে একটা 2 দিতে হবে, তাহলে অক্সিজেনটা সমান হয়ে গেল। এবার হাইড্রোজেনটা চেক করো, হাইড্রোজেনটা কটা হয়েছে 2 and 2 4, এখানে দেখো 2 and 2 4 হয়েছে। আর ক্যালসিয়াম এদিকে একটা এদিকে একটা, তাহলে ব্যালেন্স কমপ্লিট। চলো নেক্সট স্লাইডে যাই আমরা। এটা কি দিয়েছে, সোডিয়াম কার্বনেট তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশনে সোডিয়াম ক্লোরাইড ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে, ঠিক আছে। তো এই ধরনের রিয়াকশনে এটাকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা, ব্যালেন্স করতে গেলে দেখো এখানে সোডিয়াম দুটো রয়েছে, তাহলে এখানে সোডিয়াম হচ্ছে একটা আছে, তাহলে আমি কি করব, সোডিয়ামটাকে 2 দিয়ে দিই, তাহলে সোডিয়ামটা সমান হয়ে গেল। এইবার আমাকে যদি ক্লোরিনটা করতে হয়, ক্লোরিনটা এদিকে 1 রয়েছে, এইদিকে 2 রয়েছে, তাহলে এখানে 2 লাগিয়ে দিই, তাহলে ক্লোরিনটা ব্যালেন্সড হয়ে গেল। এইবার দেখো হাইড্রোজেনটা 2, হাইড্রোজেনটা 2 ব্যালেন্সড হয়ে গেছে, কার্বন এখানে একটা, কার্বন এখানে একটা, ব্যালেন্সড হয়ে গেছে। অক্সিজেনটা চেক করো, অক্সিজেন এখানে দুটো আর এখানে একটা, মানে টোটাল 3টে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, আর এইদিকেও 3 রয়েছে, তাহলে 3 3 বোথ সাইড, তাহলে আমরা এখন ইকুয়াল বলতে পারি, তাহলে সবগুলো দেখো ইকুয়াল হয়ে গেছে, তাহলে এটা ব্যালেন্সড কমপ্লিট। নেক্সট দেখো কে মানে হচ্ছে পটাশিয়াম আর ওয়াটার এই দুটো রিয়াক্ট করে কি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে যে হাইড্রোজেন গ্যাস, লাস্টে যদি ওএইচ থাকে সেগুলোকে আমরা হাইড্রোক্সাইড বলবো, ঠিক আছে। এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এটা যদি ব্যালেন্স করতে হয় দেখো হাইড্রোজেনটা খেয়াল করো, এখানে 2 এখানে একটা, মানে 3 রয়েছে, এদিকে 2 রয়েছে, বাট এখানে আমরা 2 দেবো। কেন 2 দিচ্ছি, কেননা ইভেন অডের জন্য, ঠিক আছে। এইখানে যদি আমি 2 দিই আর এইখানে যদি আমি 2 দিই, তাহলে দেখো এই 2 আর এই 2 4, হাইড্রোজেনটা হচ্ছে 4 হয়ে গেল। আমি এবার 4 হাইড্রোজেনটাকে ইজিলি বানাতে পারি, এই সামনে একটা 2 দিয়ে দিলেই হাইড্রোজেনটাকে আমরা 4 বানিয়ে নিলাম, ঠিক আছে। আর অক্সিজেনটা দেখো এখানে দুটো হয়ে গেল, এদিকে দুটো হয়ে গেল, আর এখানে দুটোকে এখানে দুটোকে হয়ে গেছে। তাহলে আশা করি তোমরা ব্যালেন্স দিলে এবার পারবে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের এনসিইআরটি বুকে খুব একটা ইম্পর্টেন্ট রিয়াকশন রয়েছে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম রিবনকে যদি আমরা বার্ন করি, বার্ন করা মানে হচ্ছে ওই অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করা, তাহলে মনে রাখবে সেখান থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। এবার এটাকে ব্যালেন্স করো, ব্যালেন্স করলে আমরা সামনে 2 দিয়ে দিলাম, এখানে একটা 2 দিয়ে দিলাম, দেখো এটা ব্যালেন্সড হয়ে গেল। এই যে রিয়াকশনটা হয় এখানে হচ্ছে হোয়াইট ড্যাজলিং লাইট তৈরি হয়, এই জিনিসটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, এটা একটা রিয়াকশন, ঠিক আছে, ম্যাগনেসিয়াম রিবনের বার্নিং। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, আচ্ছা চলো এনসিইআরটি আর একটা ব্যালেন্স করিয়ে দিই। এনসিইআরটিতে এটা রয়েছে Fe প্লাস H2O, সেখান থেকে তৈরি হচ্ছে আমার Fe3O4 প্লাস হচ্ছে H2, তাহলে এই রিয়াকশনটাকে যদি আমার ব্যালেন্স করতে হয়, তাহলে এখানে আয়রন 3টে আছে, এখানে আমার 3 বসিয়ে দাও, 3 বসিয়ে দিলাম, বোথ সাইড ইকুয়াল হয়ে গেল। হাইড্রোজেন 2 রয়েছে, হাইড্রোজেন এদিকেও 2 রয়েছে, ওকে। নাও আমরা অক্সিজেন চেক করব, অক্সিজেন হচ্ছে এদিকে 4 রয়েছে, এদিকে 4 করতে হবে, তাহলে 4। এবার হাইড্রোজেনটা কটা হয়ে গেল, 8 হয়ে গেল, হাইড্রোজেন 8 হয়ে গেল, তাহলে তোমাকে এখানে 4 দিতে হবে। এখন চেক করো ব্যালেন্সড হয়ে গেছে, আয়রন 3টে, আয়রন 3টে, হাইড্রোজেন 8, হাইড্রোজেন 8, অক্সিজেন 4, অক্সিজেন 4, এইভাবে আশা করি বাকি ব্যালেন্সগুলো তোমরা করতে পারবে। আচ্ছা, নেক্সট কি আছে,
আচ্ছা, তারপরে খুব ইম্পর্টেন্ট এটা টাইপস অফ কেমিক্যাল ইকুয়েশন বা কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে যে এটা রিয়াকশন হবে, ঠিক আছে, এটা রিয়াকশন লেখা বেটার হবে, রিয়াকশন। বেশ, এবার দেখো টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন হচ্ছে যে টোটাল আমরা 5 টাইপের রিয়াকশন পড়বো। প্রথম হচ্ছে কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশন নামের মধ্যেই কিন্তু অ্যান্সার গুলো লুকিয়ে আছে। কম্বিনেশন মানে কি? জুড়ে যাওয়া। তাহলে কার্বন অ্যান্ড অক্সিজেন রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, ঠিক আছে। তাহলে এই রিয়াকশনটাকে আমরা কি বলতে পারি? কম্বিনেশন রিয়াকশন বলতে পারি। হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন জুড়ে গিয়ে ওয়াটার তৈরি করছে, তাহলে কি বলতে পারি? এটাকে কম্বিনেশন রিয়াকশন বলতে পারি। বোঝা গেছে? এইবার দেখো যদি আমরা এই রিয়াকশনটাকে লিখি, ঠিক আছে, এগুলো অবশ্যই ব্যালেন্স করবে, ঠিক আছে, আমি জাস্ট ইকুয়েশনটাকে লিখছি। এবার দেখবে যখনই করবে তখন ব্যালেন্স করে লিখবে। এবার হচ্ছে যে ডিকম্পোজিশন রিয়াকশন, ঠিক আছে। ডিকম্পোজিশন রিয়াকশন মানে কি? ডিকম্পোজ হওয়া মানে একটা থেকে ব্রেকডাউন হয়ে 3টে 4টে 2টো হতে পারে, ঠিক আছে, একটা থেকে ব্রেকডাউন হয়ে 2 3 4 এরকম হতে পারে। তো এখানে যেমন দেখো ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, এটা ডেল্টা সাইন দিয়ে লেখা হয়, তার মানে হিট দিচ্ছি আমরা, ঠিক আছে, এটা হিটের সাইন। এইটাকে যদি আমরা হিট দিই সেটা ভেঙে গিয়ে ব্রেকডাউন হয়ে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফর্ম করবে। তো এখানে দেখো একটা থেকে মাল্টিপল হচ্ছে, 2টো 3টে এরকম, তখন সেটাকে আমরা কি বলবো? ডিপোজিশন, ডিকম্পোজিশন, সরি, ডিকম্পোজিশন। এবার দেখো কম্বিনেশন আর ডিকম্পোজিশন এই দুটো রিয়াকশনকে আমরা একে অন্যের হচ্ছে অপোজিট বলতে পারি। এখানে জুড়ে গিয়ে একটা হচ্ছে, এখানে একটা ভেঙে গিয়ে দুটো হচ্ছে। নেক্সট হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশনকে আমরা কিভাবে বলতে পারি? ধরো আমি বললাম Zn প্লাস HCl, Zn আগে যে রিয়াকশনটা আমরা লিখে এলাম, ঠিক আছে, ZnCl2 হবে। আচ্ছা, এবার দেখো এই যে রিয়াকশনটা রয়েছে, এই রিয়াকশনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে হাইড্রোজেন আছে, ডিসপ্লেস মানে করা মানে কি? একজনকে সরিয়ে আর একজন ঢুকে যাওয়া, ঠিক আছে। তাহলে এখানে এই হাইড্রোজেনটাকে ধাক্কা মেরে বের করে দিয়ে এখানে জিঙ্ক ঢুকে যাচ্ছে, এই যে জিঙ্ক ঢুকে গেছে। তাহলে এই ধরনের রিয়াকশন গুলোকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ওকে, এই ধরনের রিয়াকশন গুলোকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। নেক্সট আমরা চলে যাব, আচ্ছা, আর একটাও হবে। দেখো এই যে রিয়াকশনটা Fe প্লাস CuSO4, যে কালার চেঞ্জটা বললাম আমরা, FeSO4 প্লাস হচ্ছিল আমার কপার, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে Cu রয়েছে এর জায়গায় একে ধাক্কা মেরে কি হচ্ছে? আয়রন ঢুকে যাচ্ছে, এই দেখো। তাহলে এইটাও একটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন আমরা বলতে পারি। বুঝা গেছে? এইবার আছে ডবল ডিসপ্লেসমেন্ট। ডবল মানে দুবার হবে। তাহলে ধরো Cl, সরি AgCl না, AgNO3, AgNO3 প্লাস HCl, এটার নাম হচ্ছে সিলভার নাইট্রেট। তার সঙ্গে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি রিয়াকশন করি তাহলে সেখান থেকে আমার হবে সিলভার ক্লোরাইড আর তার সঙ্গে নাইট্রিক অ্যাসিড, তার সঙ্গে হবে আমার নাইট্রিক অ্যাসিড HNO3। বেশ, তাহলে এই যে রিয়াকশনটা আছে দেখো, এই রিয়াকশনটাই দুবার ডিসপ্লেস হচ্ছে। দেখো Ag কি করছে? এর জায়গায় ঢুকে যাচ্ছে, আর হাইড্রোজেন কি হচ্ছে? Ag জায়গায় চলে আসছে। দেখো Ag এর জায়গায় ঢুকে গিয়ে AgCl হয়ে যাচ্ছে, আর হাইড্রোজেনটা এই NO3 আগে চলে আসছে, দিয়ে HNO3 হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের রিয়াকশন গুলোকে আমরা কি বলবো? ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে যে নিউট্রালাইজেশন রিয়াকশন যেগুলো হয় সেগুলো ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হবে। যেমন ধরো নিউট্রালাইজেশন রিয়াকশন মানে কি? অ্যাসিড প্লাস বেস, ধরো NaOH প্লাস HCl, এটা রিয়াক্ট করে কি হচ্ছে? NaCl প্লাস H2O,
এই ধরনের রিয়াকশন গুলোকে আমরা কি বলি, নিউট্রালাইজেশন রিয়াকশন। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে বেস আর এইটা হচ্ছে অ্যাসিড। তাহলে বেস আর অ্যাসিড রিয়াক্ট করে যখন সল্ট, এটা হচ্ছে সল্ট আর ওয়াটার তৈরি করবে তখন সেই রিয়াকশন গুলোকে আমরা কি বলি, নিউট্রালাইজেশন রিয়াকশন। তাহলে নিউট্রালাইজেশন রিয়াকশন ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হয়। যেমন দেখো এখানে এইচটা এখানে এন এর জায়গায় ঢুকে গেছে আর এন এটা এইচ এর জায়গায় চলে এসেছে, দিয়ে NaCl আর H2O হয়ে আছে। তাহলে নিউট্রালাইজেশন রিয়াকশনকেও কিন্তু আমরা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বলতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে রিডক্স রিয়াকশন। ঠিক আছে, এই রিডক্স রিয়াকশনটা আমরা একটু ডিটেলসে পড়বো। তো চলো নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, রিডক্স রিয়াকশন পড়ার আগে দুটো আলাদা আলাদা করে আমাকে পড়তে হবে। রিডক্স মানে হচ্ছে রিডাকশন আর হচ্ছে অক্সাইডেশন। রিডাকশন রিয়াকশন আর অক্সাইডেশন রিয়াকশন আগে দেখবো, তারপর রিডক্স রিয়াকশন দেখবো। তো মনে রাখবে অক্সাইডেশন মানে হচ্ছে যে অক্সিজেন জুড়ে যাওয়া। ঠিক আছে, তাহলে অক্সিজেন জুড়ে যাওয়া, প্লাস দিলাম, আমি জুড়ে যাওয়া বোঝানোর জন্য প্লাস দিলাম। তাহলে অক্সিজেন যদি জুড়ে যায় তাহলে সেইটাকে আমরা বলবো অক্সাইডেশন রিয়াকশন। আর হাইড্রোজেন রিমুভাল, হাইড্রোজেন যদি সরে যায়, বাদ পড়ে যায়, তাহলে সেটাকেও আমরা অক্সাইডেশন রিয়াকশন বলতে পারবো। আর এর ক্ষেত্রে অপোজিটটা, হাইড্রোজেন হচ্ছে যে জুড়ে যাবে বা কম্বাইন হবে, আর 2 নম্বর হচ্ছে রিমুভাল অফ অক্সিজেন, এটাকে আমরা রিডাকশন বলবো। এইবার ইলেকট্রন দিয়ে যদি বলি, এটা মডার্ন কনসেপ্ট, সেখানে ইলেকট্রন দিয়ে বোঝানো হয়। তো আচ্ছা, যদি লস অফ ইলেকট্রন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, অক্সাইডেশন। আর যদি গেইন অফ ইলেকট্রন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, রিডাকশন। বুঝা গেছে? এইবার মনে রাখবে যে অক্সাইডেশন এবং রিডাকশন এই দুটো সব সময় যখনই হবে একই সঙ্গে হবে, সাইমালটেনিয়াসলি হবে একই সঙ্গে। শুধুমাত্র রিডাকশন, শুধুমাত্র অক্সাইডেশন হবে না। তাহলে অক্সাইডেশন আর রিডাকশন যদি একই সঙ্গে হয় তাহলে সেই ধরনের রিয়াকশন গুলোকে আমরা কি বলবো, রিডক্স রিয়াকশন। ঠিক আছে, সেই ধরনের রিয়াকশন গুলোকে আমরা বলবো রিডক্স রিয়াকশন। এইবার দেখো, আচ্ছা প্রথমে আমরা একটা অক্সাইডেশন রিয়াকশনের একটা এক্সাম্পল দিই। যেমন ধরো কপার আর অক্সিজেন। ঠিক আছে, কপার আর অক্সিজেন রিয়াক্ট করে ধরো হচ্ছে কপার অক্সাইড। ঠিক আছে, কপার অক্সাইড। এইবার এই যে রিয়াকশনটা রয়েছে এখানে দেখো, কপারের সঙ্গে অক্সিজেন হচ্ছে জুড়ে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে, কপার অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এটা কি ধরনের রিয়াকশন আমরা বলতে পারি, এটা বলতে পারি আমরা অক্সাইডেশন হচ্ছে। ঠিক আছে, একইভাবে আমি এই যে রিয়াকশনটা লিখেছি, এই রিয়াকশনটাই তোমরা বলো যে কোথায় অক্সাইডেশন হচ্ছে আর কোথায় রিডাকশন হচ্ছে। তা দেখো এখান থেকে অক্সিজেন রিমুভাল হয়ে গেছে, তাহলে মাইনাস অক্সিজেন যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, রিডাকশন। তাহলে এই রিয়াকশনটা হচ্ছে রিডাকশন। আর এইখানে দেখো অক্সিজেন হচ্ছে যে জুড়ে গেছে, তাহলে এই রিয়াকশনটাকে আমরা বলবো অক্সাইডেশন। তাহলে অক্সাইডেশন রিডাকশন একই সঙ্গে হচ্ছে, তাহলে এই ধরনের রিয়াকশনকে আমরা কি টাইপের রিয়াকশন বলবো, রিডক্স রিয়াকশন। বেশ, এইবার দেখো একটা জিনিস, এই যে কপার রয়েছে এইটাকে আমরা বলবো অক্সিডাইজড সাবস্টেন্স। সরি অক্সিডাইজড না, এটা হচ্ছে কপারটা হচ্ছে রিডিউস সাবস্টেন্স, রিডিউস সাবস্টেন্স। তার মানে রিডাকশন হয়ে যে সাবস্টেন্সটা তৈরি হবে তাকে আমরা কি বলবো, রিডিউসড
সাবস্টেন্স বা হ্যাঁ রিডিউস সাবস্টেন্স। বেশ, এইবার দেখো কপার আর হাইড্রোজেনটা কি হয়ে গেছে, অক্সাইডেশনের থ্রু দিয়ে ওয়াটার হয়ে গেছে, তাহলে ওয়াটারটাকে আমরা বলবো অক্সিডাইজড সাবস্টেন্স। বোঝা গেছে? তাহলে রিডাকশন হয়ে যে সাবস্টেন্সটা তৈরি হবে তাকে আমরা কি বলবো, রিডিউস সাবস্টেন্স। আর অক্সাইডেশনের থ্রু দিয়ে যে সাবস্টেন্সটা তৈরি হবে তাকে আমরা কি বলবো, অক্সিডাইজড সাবস্টেন্স। এইবার এখানে আর একটা দুটো জিনিস পড়তে হবে, এক হচ্ছে এটা হবে তাহলে রিডিউসিং এজেন্ট আর হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট আমরা কাকে বলবো? রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে দেখো যেগুলো এই যে রিয়াকশনটা রয়েছে এখান থেকে দেখবো আমরা, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মনে রাখবে যে যে সাবস্টেন্সটা বা যে এজেন্টটা রিডাকশনে হেল্প করছে রিডাকশন হতে, সেটাকে আমরা কি বলবো, রিডিউসিং এজেন্ট। তাহলে এখানে কপার অক্সাইডটা হচ্ছে রিডাকশন হচ্ছে, কে হেল্প করছে রিডাকশন হতে, সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে রিডিউসিং এজেন্টের ঘরে চলে যাবে হাইড্রোজেন। আর অক্সিডাইজিং এজেন্টের ঘরে কে যাবে? অক্সিডাইজিং এজেন্টের ঘরে তোমার যাবে যে সাবস্টেন্সটা অক্সিডাইজড হতে হেল্প করছে। তাহলে অক্সিডাইজড হতে হেল্প করছে হাইড্রোজেনকে কে? কপার অক্সাইড। তাহলে কপার অক্সাইডটা হয়ে যাবে আমার অক্সিডাইজিং এজেন্ট। বোঝা গেছে? এবার তোমাদের ধরো এটা তোমরা করো নিজে দেখি, MnO2 প্লাস HCl, সেখান থেকে হচ্ছে MlCl2 প্লাস 2H2O প্লাস Cl2। ঠিক আছে, ব্যালেন্স করে দিয়েছি আমি। এখানে বলো যে অক্সাইডিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, অক্সাইডেশন, রিডাকশন কোনখানে কি হচ্ছে সেগুলো সব ক্লিয়ার করে বলো আমাকে। আচ্ছা, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? এটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে? যেখানে অক্সাইডিং এজেন্ট কি হবে, রিডিউসিং এজেন্ট কি হবে, তারপরে হচ্ছে তোমার অক্সিডাইজড সাবস্টেন্স কি হবে, রিডিউস সাবস্টেন্স কি হবে, অক্সাইডেশন কোনখান থেকে কোনখানে হচ্ছে, অ্যান্ড রিডাকশন কোনখান থেকে কোনখানে হচ্ছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, নেক্সট আমরা আর একটা টপিক রয়েছে তোমাদের, এটা বলেছে এফেক্টস অফ অক্সাইডেশন রিয়াকশন ইন ডেইলি লাইফ। ডেইলি লাইফে আমরা কোথায় কোথায় অক্সাইডেশন রিয়াকশনের এফেক্ট দেখতে পাই। প্রথমটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে করিউশন। করিউশন মানে কি, ড্যামেজ অফ মেটাল। ঠিক আছে, যে কোনো মেটালকে যদি আমরা রেখে দিই, যেমন ধরো রাস্টিং অফ আয়রন, রাস্টিং অফ আয়রন। তাহলে এখানে কি হয়, আয়রন মেটালটা আমরা যদি ইয়ারে অ্যান্ড ময়েশ্চারাইজারের মধ্যে রেখে দিই, তাহলে সেখান থেকে কি হয়, রাস্ট পড়ে যায়। আয়রন অ্যান্ড ওয়াটার রিয়াক্ট করে কি হয়ে যায়, সেখান থেকে রাস্ট পড়ে যায়। ঠিক আছে, রাস্ট। তাহলে এই রাস্টটা হচ্ছে আয়রনের একটা অক্সাইড। ঠিক আছে, তাহলে মেটাল থেকে যখন মেটালের অক্সাইড বা হাইড্রক্সাইড তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো করিউশন। তো করিউশন হলে কি হয়, মেটালটা ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, আয়রন, কপার এগুলো সবারই ক্ষেত্রেই করিউশন হতে পারে। ঠিক আছে, তো এই করিউশন হলে মেটালটা হচ্ছে ড্যামেজ হয়ে যায়। ধরো একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজে যদি রাস্টিং পড়ে তাহলে সেই ব্রিজটা ভেঙে যাওয়ার ভয় রয়েছে। এই জন্য রাস্টিংকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি, এক নম্বর হচ্ছে আমরা করতে পারি পেন্টিং করতে পারি তার উপরে। ঠিক আছে, দেখবে ব্রিজগুলোতে সাদা সাদা পেন্টিং করা থাকে, পেন্টিং আমরা করতে পারি। 2 নম্বর হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করতে পারি। ঠিক আছে, ইলেকট্রোপ্লেটিং। আর একটা করতে পারি আমরা, সেটা হচ্ছে তোমার গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন, ঠিক আছে, গ্যালভানাইজেশন মানে কি, কোনো একটা জিনিসের উপর হচ্ছে যে জিঙ্কের যদি আমরা কোটিং দিয়ে দিই, বিশেষ করে আয়রনের উপর যদি আমরা জিঙ্কের কোটিং দিই, তাহলে সেটাকে বলা হয় গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন, ঠিক আছে। তাহলে এই প্রসেসগুলোর মাধ্যমে আমরা করিউশনকে প্রিভেন্ট করতে পারি। তারপরে অক্সাইডেশনের এক্সাম্পল হচ্ছে র্যানসিডিটি।
র্যান্সিডিটি মানে কি, যদি আমরা ফ্যাট বা অয়েল জাতীয় ফুডকে রেখে দিই তাহলে দেখবে সেটার মধ্যে একটা হচ্ছে টক টক স্মেল ছাড়ে, ঠিক আছে, বাট তার টেস্টটা হচ্ছে যে টক হয়ে যায়, তাহলে এই জিনিসটাকে বলা হয় র্যান্সিডিটি। তাহলে র্যান্সিডিটি মানে কি, ফ্যাট এবং অয়েল এটা এয়ারের মধ্যে যে তোমার অক্সিজেন রয়েছে তার সঙ্গে রিয়াকশন করে কি করে, তার যে কেমিক্যাল প্রপার্টি রয়েছে সেটাকে চেঞ্জ করে দেয়, তো এইটাকে বলা হয় র্যান্সিডিটি। এবার র্যান্সিডিটিতে যদি ওয়াটার ভেপার থাকে তাহলে র্যান্সিডিটিটা কি হবে, আরো বেশি অ্যাক্সিলারেটেড হবে, তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে অক্সাইডেশনের ডেইলি লাইফের এক্সাম্পল। তো পুরো চ্যাপ্টার তোমাদের সুন্দরভাবে সামারাইজ করে দিলাম। যদি ক্লাসটা পুরোটা দেখে থাকো তাহলে আশা করি আর কোনো অসুবিধা তোমাদের হবে না। আচ্ছা, নেক্সট কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই কোশ্চেনটা তো হোমওয়ার্কে দিয়েছি, অতি অবশ্যই করে বলবে আমাকে কমেন্টে। চলো, গুড বাই।